আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ সবার আগে জানিয়ে দেব। দেরি নেই পাল্টা আক্রমণ, ইউক্রেনের ট্যাঙ্ক সাজোয়াজান পাঠাচ্ছে ফ্রান্স। এরপর জানিয়ে দিব শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব, জনগণের উদ্দেশ্যে ইমরান খানের বার্তা। এরপর থাকছে সম্ভাবনার দ্বার উন্মোচন করবে চীন মধ্য এশিয়া সম্মেলন। এরপর জানিয়ে দিব রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞা দেবে G7, লক্ষ্য জ্বালানি ও বাণিজ্য। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, এগিয়ে এরদোগান, ঐতিহাসিক রান অব নির্বাচনের পথে তুরস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। দেরি নেই পাল্টা আক্রমণ, ইউক্রেনে ট্যাঙ্ক সাজোয়াজান পাঠাচ্ছে ফ্রান্স। রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনে আরো ট্যাঙ্ক ও সাজোয়াজান পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। এগুলো চালাতে ইউক্রেনীয় সেনাদের বিশেষভাবে প্রশিক্ষণও দেওয়া হবে। এক প্রতিবেদনে সোমবার এ খবর জানিয়েছে আল জাজিরা। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি প্যারিসের এলিসি প্রাসাদে নৈশভোজে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যোগ দিতে রবিবার গভীর রাতে ফ্রান্সে যান। এরপরই কিয়েভের জন্য এই সামরিক সহায়তার ঘোষণা আসলো। ম্যাক্রো ও জেলেনস্কির 3 ঘন্টা আলোচনা শেষে সোমবার এক বিবৃতিতে জানানো হয়, আগামী সপ্তাহে ইউক্রেনের একাধিক ব্যাটালিয়নকে প্রশিক্ষণ দিবে ফ্রান্স। AMX-10 আরসি সহ কয়েকশো সাজোয়াজান এবং হালকা ট্যাঙ্ক দেবে। রাশিয়ার হামলা থেকে ইউক্রেনীয় জনগণকে রক্ষায় দেশটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ জোর দিয়েছে প্যারিস। ইউক্রেনে মস্কোর চলমান অবৈধ আগ্রাসনের সক্ষমতাকে দুর্বল করতে রাশিয়ার উপর সম্মিলিত চাপ বাড়ানোর প্রয়োজনীয় একমত প্যারিস ও কিয়েভ। ইউক্রেনের রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতীক্ষিত পাল্টা আক্রমণের জন্য জেলেনস্কির সেনাদেরও আরও প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদের প্রয়োজন। রাশিয়ার ক্রমবর্ধমান ভয়াবহ গোলাবর্ষণে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রচুর অর্থেরও দরকার। পাল্টা আক্রমণকে সামনে রেখে মিত্র জার্মানি, ইতালি ও ফ্রান্সে সফর করেছেন জেলেনস্কি। সম্প্রতি ইউক্রেনকে প্রায় 300 কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে জার্মানি, যা যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় সহায়তা দেশটির পক্ষ থেকে। এই যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বেশি সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। যতদিন প্রয়োজন কিয়েভকে সহায়তা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মিত্ররা। শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব, জনগণের উদ্দেশ্যে ইমরান খানের বার্তা। পাকিস্তানের জনগণের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিকি ইনসাফ PTI এর চেয়ারম্যান ইমরান খান। হাকিকি আজাদি উপলক্ষে এ বার্তা দিয়েছেন তিনি। জনগণের উদ্দেশ্যে ইমরান খান বলেছেন, আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত আজাদির জন্য লড়াই করব। আমার কাছে দুষ্টের শাসনের দাসত্বের চেয়ে মৃত্যু শ্রয়। টুইটার বার্তায় ইমরান খান বলেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহুর প্রতিজ্ঞা করছি, যার অর্থ এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করব না। এটা আমাদের স্মরণে রাখতে হবে। আমরা যদি এ ভয়ের সংস্কৃতি মেনে নেই, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপমান ও বিভাজনের কারণ হবে। PTI এর প্রধান বলেন, যে দেশে অন্যায় ও জঙ্গলি আইন বিরাজ করে সেসব দেশ বেশি দিন টিকে না। বিগত কয়েক মাস ধরে পাকিস্তান PTI এর নেতা ইমরান সেনাবাহিনীর বিরুদ্ধে সোচ্চার। গত বছর লং মার্চের সময় তার উপর হামলায় পাকিস্তানি সেনা কর্মকর্তারা জড়িত ছিলেন এমন অভিযোগ তোলার কয়েক ঘন্টার মধ্যে গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের পর দেশ জুড়ে মারাত্মক সহিংসতা ছড়িয়ে পড়ে। 11ই মে পাকিস্তানের সুপ্রিম কোর্ট আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের গ্রেপ্তার বেআইনি ঘোষণা করে। গত শুক্রবার ওই মামলায় ইসলামাবাদ হাইকোর্ট তাকে 2 সপ্তাহের জামিন দেন। ইমরান খান গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন। এরপর থেকে তার বিরুদ্ধে কয়েক ডজন মামলা হয়েছে। সম্ভাবনার দ্বার উন্মোচন করবে ইরান মধ্য এশিয়া সম্মেলন। মে 15 CMG বাংলাদেশ আসন্ন চীন মধ্য এশিয়া শীর্ষ সম্মেলন নিয়ে বড় সম্ভাবনা দেখছে কিরগিজস্তানের রাষ্ট্রীয় নিউজ এজেন্সি কাবার। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার সঙ্গে কথা বলেছেন নিউজ এজেন্সি কাবার আন্তর্জাতিক বিভাগের প্রধান
নুরজান কাশমালিয়েভা তিনি প্রত্যাশা করেছেন আসন্ন সিআন সম্মেলনের মাধ্যমে চীনের সঙ্গে মধ্য এশিয়ার দেশগুলোর শক্তিশালী সম্পর্ক তৈরি হবে। তিনি বলেন, মধ্য এশিয়ার দেশগুলোর উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সম্মেলন। নুরজান বলেন, প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনে চীনের সঙ্গে মধ্য এশিয়ার দেশগুলোর শক্তিশালী অংশীদারিত্ব তৈরি হবে, যা ভবিষ্যতে উন্নয়নের গতিপথ নির্ধারণ করবে। মধ্য এশিয়ার জন্য সন্ত্রাসবাদ এখনো বড় বাধা উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তা সহযোগিতা আরও কিভাবে জোরদার করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা করবেন রাষ্ট্রীয় নেতারা। অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম শর্ত হল শান্তি ও স্থিতিশীলতা। এজন্য তিনি প্রত্যাশা করেন অর্থনৈতিক সহযোগিতার পথ সুগম করতে বৈঠকে সবার পরামর্শ আমলে নেওয়া হবে। নুরজান বলেন, এ সম্মেলনের মাধ্যমে চীনের সঙ্গে কিরগিজস্তানের বিনিময়ের সম্পর্ক বাড়বে এবং একই সঙ্গে দুদেশের মানুষের মধ্যে যোগাযোগও বৃদ্ধি পাবে। তার মতে, বেস্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের উচ্চ পর্যায়ের সহযোগিতার সম্পর্ক তৈরি হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে মে মাসের 18 ও 19 তারিখে। এজন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে চীনের শাসক প্রশাসনের সিআন শহর। চীনের নিয়ন্ত্রণে এই সম্মেলনে অংশ নেবেন কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তানের প্রেসিডেন্ট। রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞা দেবে জি7, লক্ষ্য জ্বালানি ও বাণিজ্য। রাশিয়ার উপর বিভিন্ন সময় নিষেধাজ্ঞা আরোপ করেছে ধনী দেশগুলোর জোট জি7, তবে দেশটি নানাভাবে তা পাশ কাটিয়ে গেছে। এবার তাই জি7 রাশিয়ার উপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে চায়। চলতি সপ্তাহে জাপানে অনুষ্ঠিত জি7 এর বৈঠকে এমন সিদ্ধান্ত আসতে পারে। বার্তা সংস্থা রয়টার্স সংবাদে বলা হয়েছে, 19 থেকে 21 মে অনুষ্ঠিত বৈঠকে মূলত নিষেধাজ্ঞা এড়ানোর বিষয়টি আমলে নেওয়া হবে। এক্ষেত্রে যেসব তৃতীয় দেশের সংশ্লিষ্টতা রয়েছে তাদের প্রসঙ্গও সেখানে থাকবে। রাশিয়া যুদ্ধের সক্ষমতা বিনষ্ট করতে দেশটির জ্বালানি উৎপাদন ও বাণিজ্য হ্রাস করতে ব্যবস্থা নেবে জি7। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যাশা করেছে জি7 ভুক্ত সদস্য দেশগুলো নিষেধাজ্ঞার বিষয়ে তাদের মনোভাব সমন্বয় আনবে, অন্তত বিশেষ কয়েকটি পণ্যের ক্ষেত্রে। এক্ষেত্রে বিষয়টি হবে, অনুমোদিত পণ্যের তালিকার মধ্যে না পড়লে সব পণ্য স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞার আওতায় পড়বে। এর আগে বাইডেন প্রশাসন নিষেধাজ্ঞার বিষয়ে মনোভাব বদলাতে জি7 কে চাপ দিয়েছে। এখন যেটা হচ্ছে সেটা হলো, কালো তালিকাভুক্ত না হলে সব পণ্য রাশিয়ায় বিক্রি করা যাবে। বার্তা সংস্থা রয়টার্স সংবাদে বলা হয়েছে, এই পরিবর্তনের আসলে মস্কোর পক্ষে নিষেধাজ্ঞার ফাঁকফোকরের খুঁজে বের করা কঠিন হবে। জি7 ভুক্ত দেশগুলো সামগ্রিকভাবে বৃহৎ পরিসরে নিষেধাজ্ঞা দিতে নারাজ, তবে যুক্তরাষ্ট্রের আশা সামরিক খাতের মতো গুরুত্বপূর্ণ খাতের ক্ষেত্রে জি7 ভুক্ত সদস্য দেশগুলো অন্তত এটা ধরে নেবে যে মনোনীত তালিকায় না থাকা পর্যন্ত এসব সরঞ্জাম রপ্তানি নিষিদ্ধ। তবে ঠিক কোন কোন খাতে নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হবে তা নিয়ে এখনো আলোচনা চলছে। জি7 এর সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্য। এগিয়ে এরদোগান, ঐতিহাসিক রান অফ নির্বাচনের পথে তুরস্ক। তুরস্কের নির্বাচন বোর্ড জানিয়েছে, গতকাল অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী রজব তাইপ এরদোগান শতকরা 49.4% ভোট পেয়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে। তবে তিনি শতকরা 50% বেশি ভোট না পাওয়ায় এই নির্বাচন রান অফে গড়াবে। নির্বাচন বোর্ডের প্রধান আহমেদ ইয়েনার জানিয়েছেন, এ পর্যন্ত শতকরা 99% ভোট গণনা করা হয়েছে। তাতে এরদোগানের প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারগু পেয়েছেন শতকরা 44.96% ভোট। এখন নির্বাচনী প্রতিদ্বন্দ্বীদের 3 নম্বর প্রার্থী সিনান ওগানের দিকে সবার দৃষ্টি। তিনি কোন প্রার্থীকে সমর্থন দেন সেটি নিয়ে চলছে নানা জল্পনা। এবারের নির্বাচনে তিনি পেয়েছেন শতকরা 5.2% ভোট। তার এই অল্প পুঁজি এখন রান অফ নির্বাচন বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তার সমর্থনের ভোট এরদোগান এবং কিলিচদারগুর মধ্যে জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিনান ওগানকে এখন কিং মেকার ভাবা হচ্ছে। তবে তিনি বলেছেন, বিরোধী প্রার্থী কিলিচদারগু যদি কুর্দিপন্থী এইচডিপি পার্টিকে জোট থেকে বাদ দিতে পারেন তাহলে তিনি তাকে সমর্থন করবেন। এদিকে রজব তাইপ এরদোগান গতরাতে রাজধানী আঙ্কারায় দলের প্রধান কার্যালয়ের সামনে বিজয়ী ভাষণ দিয়েছেন। অন্যদিকে
কামাল কিরিচদারগু নির্বাচনের রান অফে জেতার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আগামী 28-এর রান অফ নির্বাচনে বিজয়ী হবেন তিনি।